সকাল বন্ধুরা, এই যে চলে এসেছি। এ দেখো, হ্যাঁ, ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে। অনেকক্ষণই ফুল টুল তুলেছি। দেখবে ঘড়ির কাঁটায় কটা বাজে, ওই দেখো 9টার কাছাকাছি চলে গেছে বন্ধুরা। 9টার কাছাকাছি চলে গেছে ঘড়ির কাঁটা। ফুল তোলা হয়ে গেছে, দেখেছো বন্ধুরা? ফুল তোলা হয়ে গেছে, সুন্দর করে ফুল টুল তোলা হয়ে গেছে। হয়েছে, শ্বশুর শাশুড়িকেও ফুল দিয়েছি। গোপালকে তুলবে এবার। না, সমস্ত ফুল টুল দেওয়া হয়ে গেছে। ওটা সিটি খেলো, সিটি পড়েনি তো বোধ হয়। দেখি বন্ধুরা, একটু নেবে গেল নাকি? না না না, চলছে চলছে। যে প্রেশার কুকারে মটর আলু সেদ্ধ, মটর ছোলা আলু সেদ্ধ চাপিয়েছি। ওটাকে কাঁচা লঙ্কা দিয়েছি, ওটা সব কিছু দিয়ে একটু তেল ছড়িয়ে দিয়ে চানাচুর দিয়ে মাখবো। মেখে ওটা দিয়ে আজকে জট টিফিনে মুড়ি খাওয়া হবে। এক একদিন এক এক রকম করে দিই। ভিক্ষা নিতে এসেছে, চলো আবার দিয়ে এক একদিন এক এক রকম করে দিই। এখন তার ভাজাভুজি বয়স হচ্ছে, তো ভাজাভুজি খেয়ে অত ভালোও না। আর ভাজাভুজি খেয়ে হজমও হতে চায় না। সে দুপুরবেলায় মানে ভাত খাওয়ার ইচ্ছে থাকে না। ওই জন্যে কোনো দিন কলাই সেদ্ধ, কোনো দিন ছোলা মটর ওসব সেদ্ধ, কোনো দিন একটু হালকা করে একটু ঘুগনি, কোনো আলু চচ্চড়ি আলু ভাজা এরকম করি টুকটাক। তো রোজ বেগনি ফেগনি খেলে এখন ইয়ে হয়েছে। ভিক্ষা নিতে এসে আবার কীর্তন বাজাচ্ছে। এই যে বন্ধুরা, চলে আসলাম ফুল নিয়ে। সব ফুল ভাগ করতে বসলাম। ফুল ভাগ করতে বসে চাই পুজো করে নিই। আজকে বেলা হয়ে গেল। বেলা হয়ে গেল মানে ফুল তুলেছি অনেক, সব কিছুই হয়ে গেছে। আর আমাদের সবজি তো পাইকারি সবজি, তা কালকে এত মাল কালকে নামিয়েছে, দোকানের ভেতরে নামিয়েছে, আবার বাড়িতে খানিক নামিয়ে গেছে। সেগুলো তোমার দাদাভাই খানিক সকালে নিয়ে গেছে, আবার বেলাতে আবার নিতে এসেছিলো। বারান্দার ভেতরে রয়েছে, বাইরে রয়েছে, ভর্তি ছিল। সেগুলো বারান্দা দাঁড়িয়ে থাকতে হলো। নিয়ে গেল ওইখানে খানিক আধ ঘন্টা মতো দেরি হয়ে গেল। তারপরে উপরে আসলাম। উপরে এসে ঠাকুরকে ফুল দিলাম। বললাম না, ভিডিওটা শুরু করি। তাই ভাবি, মানুষের বয়স হয়ে গেলে মানুষ একটু শান্তিতে থাকতে চায়। এই পুজো করা, ফুল দেওয়া, তারপরে আমি ইউটিউবে ভিডিওটা করি, সে ঠাকুরের কথা চিন্তা করতে হবে, ভাবতে হবে। কিছু ঠাকুরের কিছু লীলা হয়তো ইউটিউবে শুনলাম, শুনিয়ে সেটাকে একটু ভালো 2-3বার শুনে নিলাম। সেটা নিজের মনে মনে একবার বললাম, যে আবার ভিডিও করে বললাম। এমনি করে করতে হবে তো। ভালোই থাকে ওই সব নিয়ে। ঠাকুরও আমাকে ভালো রেখেছেন, ঠাকুরকে নিয়ে ধরে থেকে আর ঠাকুরের চিন্তা করে আমিও ভালোই আছি। ঠাকুর সব দিক থেকে আমাকে ভালো রেখেছে, আমি বলবো। ঠাকুর আমাকে সব দিক থেকে ভালো রেখেছে, শান্তিতে আছি। হ্যাঁ, খুব সুন্দর। ছেলে বৌমা শান্তি আছে, ভালো আছে। আমিও ঠাকুরকে ধরে ঠাকুরের কাজ করে সারাদিন ভালোই শান্তিতে থাকি। সত্যি খুব শান্তিতে আছি, ভালো আছি ঠাকুরকে ধরে। ঠাকুরের কথা ওই জন্যেই। তারপরে হয়েছে, আগে সকাল সন্ধে, এখন আগে অতটা প্রার্থনাটা করতাম না, এখন আবার সকাল সন্ধে টাইমে প্রার্থনা করি। তার আগে আমাকে নিচে সন্ধে টন্ধে ঘুরিয়ে নিয়ে আসতে হয়। ঠাকুরের কৃপা, বাড়িটাও অনেক বড়। হ্যাঁ, সে সারা সব ঘরগুলোতে সন্ধে টন্ধেগুলো ঘুরিয়ে আনতে হয়। ঘুরিয়ে এনে তারপর ঠিক টাইমে ঠাকুরের সামনে 5 মিনিট আগে ঠাকুরের সামনে বসে সন্ধেবেলা প্রার্থনা করি। সকালবেলাও তাই, ভোরবেলা আমাকে টাইমে উঠতে হয়। উঠে ঠাকুরের নিচটা আবার সেই দিদি আসবে বলে খুলে দিয়ে আসতে হয়। খুলে দিয়ে এসে আবার বসতে হয় ঠাকুরের সামনে বসে। খুব শান্তি আমার এতে, খুব শান্তিতে আছি। তাই ঠাকুরকে বলি, এরকম আমাকে শান্তিতে রেখো, যেন তোমায় ধরে চলতে পারি, তোমার কথা যেন বলতে পারি, তোমাকে নিয়ে যেন ভাবতে পারি। কারণ ওই যে আজকের ভিডিওতে বলেছি, আমার যখন চরম বিপদের সময় হয়, আমি জানি না আমার কোনো সময় বিপদ ঠাকুর আমাকে দেয়নি, কোনো সময় দেয়নি ঠাকুর আমাকে। তার আগেই আমাকে সামলে নিয়েছে। তাই সেই সময় তখন তোমার কথাই মনে হয়। তাই যেন আমি সব সময় তোমার কথাই মনে করে চলতে পারি, তোমার ধ্যান, তোমার জ্ঞান যেন আমার সব সময় থাকে। এই বলে, ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, ঠাকুরকে নিয়ে থাকো, খুব ভালো থাকবে, খুব শান্তিতে থাকবে। শুভ সন্ধ্যা। চলে আসলাম আজকে ইষ্ট প্রসঙ্গে। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল লাঙ্গা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ বর্দার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারে প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। তখন দেবপ্রসাদ দাদার ঋত্বিক হননি। তিনি একদিন একটি মাতালকে তার মদ ছাড়ানোর উদ্দেশ্যে বর্দার কাছে গেলেন।
বড়দা তাকে দেখে সঙ্গে সঙ্গে তাকে মাতালের সমস্যার সমাধান করার পর তাকে তার হাতে, দেবপ্রসাদদার হাতে সভাপতি ঋত্বিকের পাঞ্জা তুলে দিলেন আর বললেন, তোর হাত ধরে অনেকেই উদ্ধার পাবে, অনেকেই উপকৃত হবে। দেবপ্রসাদ দাদা মনে মনে ভাবলেন, আমি নিজে উদ্ধার হতে পারছি না, আবার অন্যকে উদ্ধার করব। তারপর সেখান থেকে চলে এসে ইলাম বাজার থেকে যেতে হয় তিলকচাঁদপুর নামে। সেখানে তিলকচাঁদপুর নামে বেশ কিছু গুরু ভাই সেখানে থাকে। তিনি তাদের কারুর সেলুনের দোকান আছে, কারুর মিষ্টির দোকান আছে, নানান ব্যবসা আছে। তিনি তাদের সবাইকে নিয়েই মাঝে মাঝে দোকান বন্ধ করিয়ে যাজনে বেরিয়ে পড়েন। সবাই একটা করে সাইকেল নেয়, দেবপ্রসাদ দাকেও একটা সাইকেল দেয়, সবাই মিলে সাইকেলে করে বেরিয়ে পড়ে। যে রাস্তাটায় যায় সেই রাস্তাটা সরু, দুধারে জঙ্গল, গভীর জঙ্গল। তখন সেই রাস্তাটা পাকা হয়নি। তাদের কোথায় যাবে, কোথায় গিয়ে পৌঁছবে তাদের কোনো ঠিকানা নেই। তাদের উদ্দেশ্য খালি তাদের যাজন করতে বেরিয়েছে, ঠাকুরের কথা বলে আর এগিয়ে চলে। এইভাবে যেতে যেতে রাস্তা দিয়ে যেতে যেতে তাদের মধ্যে ভাণ্ডার ছিল। তিনি দেবপ্রসাদ দাকে বললেন, এখানে এক হেডমাস্টারের বাড়ি আছে, তিনি ব্রাহ্মণ পণ্ডিত মানুষ, হয়তো তিনি দীক্ষা নিতে পারেন, চলুন তার বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তাদেরকে সবাইকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন এবং একটি ছোট ছেলেকে দেখিয়ে বললেন, আমার এই ছেলেটি বকাটে হয়ে যাচ্ছে, ওকে দীক্ষা দিয়ে দিন। হেডমাস্টারমশাই বললেন, আমি শুনেছি অনুকূল ঠাকুর খুব নাম আছে, যারা তার দীক্ষা নেয় তারা কিন্তু খুব ভালো হয়ে যায়, তা আমার ছেলেটা দীক্ষা দিয়ে দিন তো, যেন ভালো হয়ে যায়। দেবপ্রসাদদা মনে মনে ভাবলেন, মাস্টারমশাই বকাটে নন, তাই তিনি দীক্ষা নেবেন না। তার ছেলে বকাটে, সেই জন্য তিনি দীক্ষা নেবে। তার আমাদের কপালে শুধু কি বকাটেগুলো আসবে? যত রুগী কালেকশানের ব্যাপার। যাই হোক, পরমপিতার যা ইচ্ছা তাই হোক। ওই ছোট্ট শিশুর মধ্যে দিয়েই ওই বাড়ির সকলেই দীক্ষা হয়ে যাবে। ওই ছোট্ট শিশুটার মধ্যে দিয়েই সবার অন্তরে জায়গা করে নেবেন ঠিক ঠাকুর। তারপরে দীক্ষাটা হলো ছেলেটার। দীক্ষা হওয়ার পরে সবাই চলে এলো। বেশ কিছুদিন পরে হেডমাস্টারমশাই দীক্ষার নিয়ে কোনো প্রকাশ করছেন না। মাঝে মাঝেই দেবপ্রসাদদার একটা ভূতচাপ্ত যাজনে বেরোনোর। আবার একদিন তিনি সবাইকে নিয়ে বেরিয়ে পড়লেন যাজন পরিক্রমায়। দেবপ্রসাদদা ওটা রাস্তাতেই বক বক করতে করতে চলেছেন, শুধু ঠাকুরের কথা। শর্ত আছে, বাড়ির কথা, ঘরের কথা, পরিবারের কথা, কোনো কথা চলবে না, শুধু ইষ্টপ্রসঙ্গ ছাড়া কোনো গল্প করবেন না। তাই সবাই শোনে আর তিনি বলেন। ঘুরতে ঘুরতে তারা সেই গ্রামে সেই হেডমাস্টারমশাইয়ের বাড়ির সামনে এসে পৌঁছালেন। হঠাৎ দেবপ্রসাদদার মনে পড়ল, আরে এইখানে একটা ছোট ছেলেকে দীক্ষা দিয়েছিলাম না? সবাই বলল, হ্যাঁ, আপনার মনে আছে? বলল, না, অতটা মনে থাকে না, এটা মনে এসে গেছে, চলো গিয়ে খোঁজ নিয়ে দেখি ছেলেটা কেমন আছে, বাড়ির সবাই কেমন আছে। যথারীতি তারা বাড়ির ভেতরে ঢুকে পড়ল। ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে হেডমাস্টারমশাই সবাইকে চেয়ার এনে বসতে দিলেন এবং সবাই বসলেন। কোথা থেকে ছেলেটি ছুটে এসে প্রণাম করলেন। ছেলেটিকে সবাই দাদা জিজ্ঞাসা করলেন, দেবীদা জিজ্ঞাসা করলেন, কেমন আছো বাবা? ছেলেটি বলল, আমি খুব ভালো আছি, কিন্তু আপনাকে আমার বাবা কিছু বলবে। তখন দেবীদা মাস্টারমশাইকে বললেন, বলুন কি বলবেন। তিনি বললেন, আমি রিটায়ার করে গেছি, আপনার শিষ্য ধারণ হয়েছে, এখন ক্লাসে ফার্স্ট হয়, গ্রামের লোক একে মধ্যমণি করে চলে। কারুর রোগ আসুক, দুঃখ দুর্দশা হলে, কারুর মেয়ের বিয়ের জন্য ভিক্ষা চাইতে হলে, কেউ মরে গেলে শ্মশানে নিয়ে যেতে হলে, সবাইকার যেন নেতা হয়ে উঠেছে। আর ক্লাসের মধ্যে ফার্স্ট হওয়ার সাথে সাথে 2 বেলা উচ্চস্বরে প্রার্থনা করে। আমাদের সঙ্গে সবই ভালো, কিন্তু আমাদের সঙ্গে খেতে বসলে আমাদের খুব লজ্জা লাগে। এইটুকু ছেলে এই বয়স থেকে নিরামিষ খায়, এটা বাড়াবাড়ি না? যাতেও এটা না করে সেটা বলে দিন। বয়স হলে আপনিই নিরামিষ খাবে, এই বয়স থেকে বাড়াবাড়ি করতে হবে না। সবাই চুপ করে শুনলাম। তারপর দেবীদা ছেলেটিকে বললেন, বাবা কি বলছে? ছেলেটি বলল, বয়স হলেই যদি নিরামিষ হতো তাহলে আমার বাবা তো স্কুলের হেডমাস্টার, রিটায়ার করেছেন, 60 বছর বয়স পেরিয়ে গেছে, 60 বছর বয়স
60 বছর বয়স পেরিয়ে গেছে, তাহলে তার কি বয়স হয়নি? তাহলে আমার বাবা এখন কেন মাছ মাংস খায়? বয়স হলে কিছু হবে না, জ্বর হবার তার ছোট্ট থেকেই হবে। নিজে সচেষ্ট হয়ে ভালো পথে এগুতে হয়। কেউ ভালো পথে টেনে নিয়ে যায় না, আর জবরদস্তি করে কেউ ভালো করে না। আপনি কি বলেন? উত্তরটা শুনে দেবীদা খুব সন্তুষ্ট হলেন, মুখে কিছু বললেন না। মাস্টারমশাইকে তাকিয়ে বললেন, মাস্টারমশাই, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? মাস্টারমশাই গম্ভীর হয়ে কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, হ্যাঁ পেয়েছি। দেবীদা মাস্টারমশাইকে বললেন, নিজে প্রবৃত্তির দাস হয়ে থাকতে পারেন। ছেলেটা যদি প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে চায়, আপনার থেকে ভালো হতে চায়, আপনার বাড়িতে জন্মেছে বলে আপনি ওকে জোর করে নরকে প্রবেশ করাবেন? এটা কি গার্জিয়ান হিসেবে উচিত? আপনি নাকি স্কুলের হেডমাস্টার। বেশ কিছুক্ষণ যাজন করলেন। নিজের অন্যায় করে নিজের সংশোধন না হতে পারলে অন্যকে সর্বনাশ করবেন না। অন্যটা কেউ নয়, আপনার সন্তান। আপনার মুখ উজ্জ্বল করার জন্যে আপনার বংশের প্রদীপ হিসেবে জন্মেছে। চারিদিক দেশে সকলের প্রিয় হয়ে উঠুক, জনদরদি হয়ে উঠুক, ঠাকুরের মানুষ হয়ে উঠুক, সব দিক দিয়ে ফার্স্ট হোক, আর সবাইকে ফার্স্ট করিয়ে দিক, এমনই চলন ঠাকুর চেয়েছেন। আপনিও তো তাই চেয়েছিলেন। যেদিন ফেল করেছিল সেই বছর বলেছিলেন বকাটে ছেলে হয়ে যাচ্ছে, সেই জন্যই তোকে দীক্ষা দিয়েছেন। ঠাকুর তার মনের মতন করে ওকে সাজাচ্ছে, আর আপনি তাতে বাধা দিচ্ছেন। বরং আজকেই আপনার দীক্ষা হবে। স্বামী স্ত্রীতে আপনারা দীক্ষা নিয়ে নিন। সঙ্গে সঙ্গে ভান্ডারিদা যেখানে যান ব্যাগে করে কিছু বইপত্র নিয়ে যান। সেই বই থেকে, পুঁজিপত্তি থেকে একটা বড় শাস্ত্র বই বার করে নিয়ে বলল, দীক্ষার উপযুক্ত সময় তাকেই বলে। সদ্গুরু দীক্ষার লোক যখন আপনার কাছে হাজির হয়, অতএব এটাই আপনার উপযুক্ত সময়। মাস্টারমশাই না খেয়ে উপোস করে, যাগযজ্ঞ করে, সৎসঙ্গ করে আপনাকে দীক্ষা নিতে হবে না। আপনার এটা ভুল ধারণা। এই দেখুন লেখা আছে। তখন মাস্টারমশাইকে গ্রেপ্তার দিলেন। আন্ডারলাইন করা ছিল লেখাটির তলায়। তিনি মাস্টারমশাই সেটা পড়লেন এবং বললেন, ঠিক আছে, আমায় কিছু সময় দাও, আমি চিন্তা ভাবনা করে দেখছি। তারপরে তারা সেখান থেকে চলে গেল, উঠে আসলো। ঠিক 10 দিন পর মধ্যে হেডমাস্টারমশাই খবর দিলে সেই ভান্ডারাকে দিয়ে, আমি স্বপ্ন দেখেছি যে তোমাদের সৎসঙ্গ হচ্ছে, আনন্দবাজার হচ্ছে, খিচুড়ি বিতরণ করছি। ওই ব্যানার্জি দাদা, শিউরির ব্যানার্জি দাদা আমাকে সে দীক্ষা দিয়েছেন। দেবপ্রসাদ দাকে সবাই ব্যানার্জি দা বলতেন। খুব সমারোহ করে সৎসঙ্গ হচ্ছে, ওনাকে বলুন আমাকে এক্ষুনি যেন দীক্ষা দিয়ে যায়। সৎসঙ্গ, সমারোহ, উৎসব পরে হবে, আমাকে দীক্ষা না দিলে আমি বাঁচব না। দেবীদা বললেন, মানুষ সময়ের সদ্ব্যবহার করে না। পরমপিতা যখন তাকে টিকি ধরে টানে, তখন তার টনক নড়ে। ঠিক আছে, আজকে আমি যেতে পারবো না, কালকে যাব। তখনকার দিনে ফোন ছিল না, তাই তারা নিজেরাই ঠিক করলো পরের দিন সকাল ওই যাবে, গিয়ে দীক্ষা দিয়ে আসবে। কারণ রাস্তার দুধারে প্রচুর জঙ্গল, সন্ধেবেলায় ফিরতে অসুবিধা হতে পারে। তাই পরের দিন সকাল সব গুরু ভাইদের নিয়ে দেবীপ্রসাদ দা বেরিয়ে পড়লেন। মাস্টারমশাইয়ের বাড়িতে উপস্থিত হলেন। মাস্টারমশাই তাদেরকে দেখে বললেন, এইভাবে দীক্ষা নেওয়া যায় নাকি? সকাল থেকে না খেয়ে থাকতে হয়, আগের দিন সংযম করতে হয়। আর আমি সকাল থেকে ভাত মাছ সব খেয়েছি, আরও অনেক কিছু তিনি বললেন। এইভাবে দীক্ষা নেওয়া যায় না। আমি ব্রাহ্মণ পণ্ডিত মানুষ, আমি এইভাবে দীক্ষা নিতে পারবো না। তাকে আবার সেই ভান্ডারা বইগুলো বার করে তাকে আবার দেখালেন। তাকে অনেক যাজন করা হলো। তারপরে তিনি আবার দীক্ষা নিলেন। তাহলে আমাদের ঠাকুরের দীক্ষা নেওয়ার জন্যে কোনো নির্দিষ্ট টাইম সময় কিছুই প্রয়োজন হয় না। মন থেকে চাইলেই, ওই যে বলল, যখন তার দীক্ষার সময় হয় তখন সদ্গুরুর লোকেরা তার কাছে পৌঁছে যায় এবং তার দীক্ষা হয়। এইভাবেই তার দীক্ষা হয়। যে তার দীক্ষা নেয় সে সুন্দর, তার জীবন উন্নত হয়, সুন্দর হয় তার জীবন। এই বলে আজকে আমার ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করলাম। ঠাকুরের রাতুল রাঙা চরণে সবাইকার মঙ্গল কামনা করি। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখো বন্ধুরা, চলে আসলাম রাত্রিরে। ভাত খাওয়া সব হয়ে গেছে, ভাত খেয়ে খাওয়া দাওয়া সব হয়ে গিয়ে না, গুড নাইটটা বলি। গুড নাইটটা প্রায় দিনই বলা হচ্ছে না, যে
তাই চারিদিকে পুজোর গান বাজছে, আর ওদিকে বৌমা বলছে যে এখনও পুজোর গানই বাজছে না, কোনো পুজো হচ্ছে না, ভাল লাগছে না, আজ মন সারাদিন খারাপ। তাই বলছে, খারাপও লাগে, ছেলেপিলে ওদেরই তো আসল পুজো, তাই না? আসতে পারলো না ছেলেটা কাজের জন্যে, ওই জন্য আসতে পারলো না। আমি সেই ছেলেটাকে বলছি পুজোর সময় দেখতে পারতে, হচ্ছে 7 দিনের জন্য ছুটি দেবে, 7 দিনের জন্য হায়দ্রাবাদ থেকে এখানে আসা সম্ভব? আসতে যেতে তো 4 দিন চলে যাবে, তাহলে কদিন থাকবে? আমি তাই বলছি বাড়িতে বসে কাজ করবে, তাও ছাড়বে না, ওখানেই বসে থাকতে হবে, উঠে পড়ে থাকতে হবে ওখানে। যাই হোক, ঠাকুর ওদের ভালো রাখুক, ঠাকুরের কাছেই প্রার্থনা করি সুস্থ থাকুক, ঠাকুর ওদেরকে ভালো রাখুক। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখলাম, কালকে আবার আসবো নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় গুরু বন্ধুরা।